আপনার নাকের নিচে দিয়ে এভাবে করে আপনার নিজের ঘর চালানোর ক্ষমতা নাই। আপনার নিজের ঘরের পিয়ন এই কাজ করছে। আপনার নিজের ঘর চালানোর জন্য লজ্জা হওয়া উচিত একজন নারী হিসাবে। সেই প্রাণ দেওয়া বাচ্চাদের সংখ্যা অর্ধ শতাধিক, বা বাচ্চারা মারা যাচ্ছে। বাচ্চারা, আই রিপিট, বাচ্চারা। যে যদিও এটা শুরু হয়েছিল কোটা সংশোধনের জন্য বা কোটার একটা পরিমার্জনের জন্য আন্দোলন, বাট সেটা কিন্তু এখন গণ আন্দোলনে পরিণত হয়েছে, কারণ আমরা আমাদের তথাকথিত সরকারের আসল চেহারাটা দেখতে পেরেছি। দোজ হু ডোন্ট রিয়েলি কেয়ার যে কতজন ছাত্র মারা যাচ্ছে, কতজন মানুষ মারা যাচ্ছে, তাদের হাতে জাস্ট একটা অস্ত্র আছে, অস্ত্র দিয়ে রাস্তায় নামিয়ে দিলাম, ওটাকে শেষ করে দেয়। সো আমরা তাদের আসল চেহারা বুঝতে পেরেছি। সো আমরা জানি না যে আমরা এখন দেশ বা রাষ্ট্রের অভিভাবক হিসাবে তাদেরকে এখন নিতে চাচ্ছি কিনা, বা এটা আমাদের চাওয়া উচিত কিনা অ্যাজ এ হিউম্যান বিং। কারণ এই দেশে তো আমারই বাচ্চা কাচ্চা বড় হবে, আমাদেরই ভাই বোনরা বড় হবে। সো এইখানে এরকম কোনো অভিভাবক, আসলে কোনো অভিভাবক সুলভ আচরণ এটা হইল কিনা, নাকি বিমাতা সুলভ আচরণ হইল, সো এখন আসলে বুঝতেই পারতেছেন। এক নম্বর কথা হচ্ছে এটা। দুই নম্বর হচ্ছে, যারা এই আন্দোলনের পক্ষে আওয়াজ তুলেছিল, সবাইকে সংগঠিত করেছিল, সো এখন আমরা যদি ব্যাক অফ করি, তাহলে যেটা হবে, তাদের একজনকে আলাদা করে ধরে ধরে, এখন তো সবাই সংঘবদ্ধ আছে, তাই না? সো তখন যেটা হবে, একজন একজন করে সাইজ করা হবে। সাইজ করা মানে বুঝতে পারতেছেন, আমার মুখে কথাটা আটকাচ্ছে, জাস্ট আপনার চোখের আড়ালে নিয়ে ওকে চিরতরে নাই করে দেওয়া হবে। সো কথা হচ্ছে যে একটা দেশের সবচেয়ে মেধাবী, সবচেয়ে সাহসী, সবচেয়ে সৎ, সবচেয়ে নির্ভীক মানুষটাকে আমরা এভাবে, বা মানুষগুলোকে আমরা এভাবে আসলে মরে যেতে দিতে পারি না। মানে এটা আসলে খুবই স্বার্থপর একটা ব্যাপার হয়ে যাবে আর কি। আর তারপরে হচ্ছে 3 নম্বর পয়েন্ট, যারা এই দাবিতে মাঠে নেমে ইতোমধ্যে প্রাণ দিল, সেই প্রাণ দেওয়া বাচ্চাদের সংখ্যা অর্ধ শতাধিক বা অর্ধশতর কাছাকাছি। কারণ প্রতিদিনই ইভেন এক্সপোনেনশিয়ালি চেয়ে বেশি হারে বাচ্চারা মারা যাচ্ছে। বাচ্চারা, আই রিপিট, বাচ্চারা। জাস্ট একটু কল্পনা করে দেখেন। সো এটা কি ধরনের অভিভাবক হইতে পারে যারা আমাদের বাচ্চাদেরকে এভাবে মেরে ফেলতেছে? আমি জানি না আসলে, মানে এই ধরনের অভিভাবকদের অধীনে কেন আমরা থাকব? কি দাসত্ব আমাদের পায়ের শৃঙ্খলে, মানে পায়ে আমাদের পড়া, বা আমাদের মনে এই শৃঙ্খলটা কেন আসছে, আমি আসলেই জানি না। সো এখন এইটা আর একটা মজার ব্যাপার হচ্ছে যে এতদিন পরে, এতজন মারা যাওয়ার পরে সরকারের, কোট আনকোট সরকারের কাছ থেকে বলা হলো যে ঠিক আছে, আসো আমরা আলোচনায় বসি। এই ব্যাপারটা আমাকে একটা জিনিস মনে করায়, সেটা হচ্ছে যে একটা ইংরেজি প্রবাদ, এটা অন্য একটা ভাষার, ইংরেজিতে ট্রান্সলেট করলে এরকম দাঁড়ায় আর কি, জাস্টিস ডিলেইড ইজ জাস্টিস ডিনাইড। লেট মি রাইট ইট। একটু ভাবেন। জাস্টিস ডিলেইড, বুঝতে পারছি, দেরি করে সুবিচার করা, ইজ জাস্টিস ডিনাইড। আপনার যখন ইচ্ছা হবে যে আমি কোনো একটা দাবি মানব না, বা আমি এই দাবি মেনে নিতে চাচ্ছি না, তখন আপনি কি করবেন জানেন? আপনি ঘুরাবেন। আচ্ছা ঠিক আছে, আজকে আসো দেখছি, আচ্ছা কালকে এসো। আচ্ছা ওই যে আমাদের বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে একটা কথা খুব প্রচলিত না, রেজিস্ট্রার বিল্ডিংয়ের ক্ষেত্রে, যে সার্টিফিকেট তুলতে গেলে বা কোনো কাজে গেলে লাঞ্চের পরে আসে। সো আসলে দিতে ইচ্ছা করছে না, তাদের এই সুবিচারটা করতে ইচ্ছা করছিল না, যার ফলে আমাদেরকে ঘুরানো হয়েছে, এবং এতক্ষণ পরে তারা মুখ খুলেছে। কথা হচ্ছে, কেন এতক্ষণ পরে, কেন এত দিন পরে, এতগুলো তাজা প্রাণ ধ্বংসের পরে আপনাকে ওই চেয়ারে কে বসিয়েছে? কেন বসিয়েছে? আপনাকে ওই চেয়ারে বসানো হয়েছিল, আপনি প্রজাতন্ত্রের একজন কর্মচারী, বসানো হয়েছিল যেন আমি আমার যা কিছু প্রয়োজন সেগুলো যেন সময় মতো পাই। আমি কি পাচ্ছি? আমার ভাইয়ের কি প্রাণ হারাচ্ছে না? আর আপনি কি ওখানে বসে বসে মাংস দিয়ে ভাত খাওয়ার পরে দাঁতে খিলাল করছেন না? আর বলছেন না, শিক্ষকরা যখন আন্দোলনে নামে তখন আপনি বলেছেন কি যে ওরা ক্লান্ত হয়ে যাক, তারপরে আমি দেখব। মানে কি? শিক্ষকরা আমার জাতির মেরুদণ্ড, তারা আমার জাতি আরো গঠন করছে। এমন একটা বীজ, যে বীজ থেকে তারই মতো আরো হাজারটা তৈরি করার ক্ষমতা রাখে। হ্যাঁ, আমি বুঝতে পারছি আমাদের শিক্ষকদের বর্তমানে একটি মেরুদণ্ড নিয়ে ঝামেলা আছে, কিন্তু তারপরেও শিক্ষক, আপনি বুঝতে পারতেছেন, আপনি তাদের আন্দোলনের ক্ষেত্রে এই কথা বলছেন, ছাত্রদের ক্ষেত্রে তো কি বলতেছেন তা তো সবাই জানতে পারছে, তা আর আমার বলার কোনো প্রশ্নই নাই, আমার কোনো দরকার নেই, সবাই জানে।
সো আপনি এই টাইপের কি বলে এটাকে মানে বালখিল্য মানে কি বলে এটাকে মানে ছেলে খেলা হিসাবে নেওয়ার আসলে আপনি কি? আপনি কি নিজের অবস্থান ভুলে গেছেন? আপনি জাতির পিতার কন্যা, তার মানে কি আপনি যা ইচ্ছা তাই করবেন? আমরা জাস্ট মুখ বুঝে বুঝে সহ্য করব? এটা কি স্বেচ্ছাচারিতা না? আপনাকে অভিভাবক হিসাবে কেন এখনো আমরা গ্রহণ করব? আর আপনারও তো লজ্জা হওয়া উচিত আসলে। আপনারা যে বুলশিট কথাটা বলছেন যে এখানে বিএনপি, তারপরে আরো কি কি শিবির, তারপরে জামাত না আরো কি কি নাম আছে, এরা নাকি এসে সংঘবদ্ধ হয়েছে। যদি হয়ও, ধরে নিলাম হয়েছে, যদি হয়ও, আপনি তাও ভাবেন আজকে দেশের কত % মানুষ আপনার বিরুদ্ধে। আপনার লজ্জা হওয়া উচিত, আপনার লজ্জা হওয়া উচিত, আপনার গদি ছেড়ে দেওয়া উচিত। কিন্তু ওই গদিতে আপনি কিছু একটা পেয়েছেন। কি পেয়েছেন আমরা সবাই জানি। সো এখন আমাদের যে 50 জন ছাত্র মারা গেল বা 50-এর ধারে কাছে কিছু একটা হবে, এদের আসলে কি হবে? আপনি কেন দেশব্যাপী ছাত্রদের বিরুদ্ধে এভাবে লাঠিয়াল বাহিনী আর আপনার ভাড়াটে কুকুরদেরকে লেলিয়ে দিলেন? ওই ভাড়াটে বাহিনীর বা পুলিশ বাহিনীর বা বিজিবি যাই নামিয়েছেন, এদের যে অস্ত্রটা, এদের যে পোশাকটা, এটা আসলে কোন টাকা দিয়ে কেনা হয়েছিল? এটা কি আসলে আমার ট্যাক্সের টাকা? যেসব ছাত্রদেরকে মারছেন তাদের বাবাদের কষ্টার্জিত, মাথার ঘাম পায়ে ফেলা কষ্টার্জিত টাকার ট্যাক্সের একটা অংশ দিয়ে কিনছেন না? নিজে গাড়িতে চড়েন, নিজে বিদেশ ভ্রমণে যান, আপনার সাঙ্গপাঙ্গদেরকে নিয়ে যান, এই যে লালসায় জীবনটা কাটান, দেশটাকে বিক্রি করে দিচ্ছেন। এটা কিভাবে করেন আসলে? কোন মানবিকতায় পড়ে? আপনাকে তো বঙ্গবন্ধুর কন্যা বলাটাই আসলে মানে বঙ্গবন্ধুর দেশের জন্য যে অবদান ছিল, আর আপনি কি করতেছেন? এটা কেন করতেছেন? শুধুমাত্র যে কোটার সংস্কার দরকার না, গোটা দেশেরই সংস্কার দরকার। আমার কথা অলরেডি বোঝা গেছে। এখন চাইলে মুরব্বীরা কেউ বা ছাত্ররা কেউ চাইলে আমাকে ট্যাগ দিতে পারো, কারণ হচ্ছে বর্তমানে সমাজে আমরা প্রচুর ট্যাগিংয়ে বিশ্বাস করা শুরু করেছি। ইনফ্যাক্ট এইটাও আওয়ামী লীগেরই খাওয়ানো একটা টেকনোলজি। সেটা হচ্ছে যে কাউকে ধরতে হবে, মারতে হবে, সাইজ করতে হবে, ওকে একটা ট্যাগ বসায় দাও, ও রাজাকার, ও শিবির, ও অমুক, ও তমুক। সো চাইলে আমাকে একটা ট্যাগ বসায় দিতে পারো যে এই ভাইয়ের অন্য কোনো উদ্দেশ্য আছে। সো যে উদ্দেশ্যই থাকুক না কেন, আমি একজন শিক্ষক হিসাবে, খুবই ছোট মানের একজন শিক্ষক, সেই শিক্ষক হিসাবে বা একজন বুঝমান মানুষ হিসাবে, একজন সচেতন মানুষ হিসাবে আমি খুব ভালো করেই জানি যে কোনো সমস্যা নামক যদি একটি বৃক্ষ থাকে, সেই সমস্যার আসলে ডাল না ছেটে শেকড় মূলোৎপাটন করা উচিত। তোমরা খেয়াল করে দেখো দেশের কোন সেক্টর, জাস্ট নেম মি ওয়ান সিঙ্গেল সেক্টর যেটা আসলে সঠিকভাবে চলছে, যেভাবে চলার কথা। এই দেশ কোথায় যেতে পারতো আর সে আজকে কোথায় পড়ে আছে? আমি জানি আমাদের দেশে সবকিছু ভাঙাচোরা অবস্থা, সবকিছু ভাঙাচোরা, এভরিথিং ভাঙাচোরা। মানে আমরা কেন জানি এটা মেনে নিছি। হ্যাঁ, আমাদের ল্যাবে ইকুইপমেন্ট থাকবে না, হ্যাঁ আমাদের স্যাররা হচ্ছে অযোগ্য হবে, হ্যাঁ আমাদের স্কুল কলেজ ভাঙাচোরা টিনের ঘর হবে, আমরা এগুলো মেনে নিছি, আমরা এগুলো অভ্যস্ত হয়ে গেছি। কিন্তু কেন? ওয়াই? যখন করোনা ভাইরাসের কারণে সারা পৃথিবী দিকবিদিক অবস্থা, সবাই কি বলে ওটাকে মানে প্রতিষেধক আবিষ্কারের জন্য পাগল হয়ে গেছে। কেন? আমরা কি সেখানে আগায় যাই নাই? আমরা কি কিছু করি নাই? অবশ্যই করছি। এখন প্রশ্ন হচ্ছে, আমরা যেটা বানিয়েছিলাম, আমরা যে অ্যান্টি ভাইরাসটা বানিয়েছিলাম বা প্রতিষেধকটা বানিয়েছিলাম, সেটা আসলে কার্যকরী কিনা? আরে বাবা, তুমি তো সেই পর্যায়ে যাওয়ার সুযোগটাই দাও নাই। কেন দেয় নাই? কারণ এই সরকারের বর্তমানে যেভাবে দেশ চালাচ্ছে, সেভাবে আসলে কোনো সংস্থা, কোনো মানে অধিদপ্তর ঠিকমতো কাজ করে না। ঔষধ একটা বানিয়েছি, সেটা কাজ করবে কি করবে না সেইটা বোঝার জন্য আমি কেন সাংবাদিক সম্মেলন করলাম তোমরা মনে করে দেখো। তখন ঔষধটা বানিয়ে নিয়ে সাংবাদিকদের সামনে যে সেই বিজ্ঞানীরা কান্নাকাটি করেছিল, সেই ফার্মাসিস্টরা কান্নাকাটি করেছিল যে দিস ইজ হোয়াট ইউ হ্যাভ মেড, প্লিজ গিভ ইট এ থট or let us have the opportunity to go to the trial phase. So কথা হচ্ছে কেন সাংবাদিকরা কারা এখানে বলার মতো? সাংবাদিকদেরকে ছোট করছি না, বাট দিস ইজ নট দেয়ার ডিউটি। এটা বুঝতে হবে যা প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা অধিদপ্তরের, প্রত্যেকটা পদের একটা দায়িত্ব আছে। একজনের কাজ তো আরেকজনের হাতে নিয়ে আমি কান্নাকাটি করলে বুঝতে হবে সিস্টেম ঠিকমতো চলতেছে না। তো কথা হচ্ছে আমাদের দেশে ফার্মাসিউটিক্যাল সিস্টেম চালানোর মতো কোনো ভালো মানে অভিভাবক কোম্পানি নাই, মানে অভিভাবক কোনো প্রতিষ্ঠান নাই যাদের কাছে যে তারা ওষুধটা সোপর্দ করে বলবে যে এটা একটু চেক করে দেখেন, এটা কি আমরা ট্রায়াল ফেজে যাইতে পারি কি পারি না, আমাদেরকে অনুমতি দেন। নাই, কারণ আমরা সবকিছুতে বিদেশ নির্ভর, আমরা সবকিছুতে ভারত নির্ভর, দাদা নির্ভর। দাদা যা করবে ওই জিনিসটা আমরা করে ফেলবো। আমাদের নিজস্ব কোনো মেরুদণ্ড নাই। এই জিনিসটা আমাদেরকে বিশ্বাস করা শিখাইছে কে? দিস পার্ট, ট্রাস্ট মি, দিস পার্ট।
2009 থেকে এই পর্যন্ত কতগুলো বছর হয়েছে। না, আমি কিন্তু বলছি না যে শুধুই এই পার্টি করেছে, আমরা যে সরকারকেই ক্ষমতায় দিয়েছি তারাই এই কাজ করছে, এইটা একেবারে অকাট্য সত্যি। তবে একটা মজার ব্যাপার আছে এখানে, সেটা হচ্ছে যে এই আওয়ামী লীগ সরকার কত বছর ক্ষমতায় ছিল? 2009 থেকে যদি ধরা যায়, কতদিন, 2024 কত বছর হয়? 15 বছর। ও মাই গুডনেস, 15 ইয়ার্স, 15 লং ইয়ার্স। আপনি আমাকে 15 দিনের জন্য ক্ষমতা দেন। ওই যে হিন্দি একটা সিনেমা ছিল, সিনেমার মতো মনে হচ্ছে অনিল কাপুরের সম্ভবত, একদিনের জন্য রাষ্ট্রপ্রধান হয়ে দেখায় যে দেশটাকে পরিবর্তন কত সুন্দর করে করা যায়। আমাদের দেশে কি আর যোগ্য লোক নাই? আমরা কি শুধু ওই যে তথাকথিত দুইটা পার্টির নাম শুনছি? তরুণ সমাজ, তোমরা এত কেন বোকা? তৃতীয় কোনো পক্ষ উঠতে গেলে কেন তাকে আমরা মানে ট্রল করে হারায় দেই? একটু ভাবো না। আমি কোনো বিশেষ দলের পক্ষ নিয়ে কথা বলছি না, বাট গত 15টা বছর ধরে যে দল ক্ষমতায় ছিল তারা কি দেশটাকে আসলে সুন্দর করতে পারে নাই? তারাও একটা ট্যাগ ব্যবহার করছে, ওই যে ট্যাগিং এর কথা বলছিলাম। কি ট্যাগ জানো? ডিজিটাল বাংলাদেশ। এই ডিজিটাল বাংলাদেশের গুলি মানে ঔষধ, এই ঔষধটা তোমাকে খাওয়ায় তোমাকে চুপ করে রাখছে। দেশ তো নাকি স্মার্ট বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ হয়ে যাচ্ছে। ঘোড়ার ডিম প্রচুর ডিজিটাল বাংলাদেশ হয়েছে। সো কথা হচ্ছে যে এই যে ট্যাগিংগুলোর কথা বলতেছিলাম, যে চাইলে আমাকেও কেউ ট্যাগ দিয়ে ফেলতে পারেন যে আমি মনে হয় কোনো বিশেষ রাষ্ট্র বা বিশেষ দলের হয়ে কথা বলছি। নো, ডোন্ট আন্ডারস্ট্যান্ড মি। সব চাটুকারের দল, এবং এই কথাটা সব ওই খাওয়ার দল। এই কথাটা আমার না, এই কথাটা খোদ বঙ্গবন্ধু বলে গেছেন যে চোরের দল, এখানে সব চোরের দল। এই চোরের দলের মধ্য থেকেও যদি আমরা কয়েকজনকে পেয়ে থাকি যে এরা সাহসী, এরা মেধাবী, এরা ন্যায়পরায়ণ, তো তাদের হাতে কেন আমরা ক্ষমতা দিচ্ছি না? কেন আমরা বুঝতে পারতেছি না? কিসের এই গদির লোভ? কেন আমাদের ছাড়তে এত দ্বিধা? আমার আসলেই মাথায় ঢোকে না। এনিওয়ে, আপনি যখন আপনার সেনা প্রধান, আপনার পুলিশের প্রধান, আপনার আরো কত প্রধান আছে, আর এখন নাম বললাম না, সব তো এক এক করে বের হচ্ছে। সেটাও বের হচ্ছে সংবাদ মাধ্যমের ভাইদের মানে করিতকর্মায়, তারা যে খুঁজে খুঁজে বের করছে। কেন? এই খোঁজার দায়িত্ব কি আপনারই গোয়েন্দা বিভাগের ছিল না? এই খোঁজার দায়িত্ব কি আপনারই দুদকের ছিল না? তারা কি করলো? ওই যে দেখেন কোচিং এর মতো ওই মিডিয়ার ভাইগুলো দাঁড়ায় গেছে। যখন মেইন স্ট্রিম সিস্টেম ফল করছে তখনই কিন্তু ব্যাকআপ সিস্টেম কিক ইন করছে। যখন আপনার দুদক কাজ করতেছে না, যখন আপনার ডিবি কাজ করতেছে না, ডিবি কাজ করতেছে শুধু আপনার গদি রক্ষায়, খুঁজে বের করো কোথায় বিরোধী দলের কে কি করতেছে। মানে হোয়াট দ্য হেল ম্যান! মানে নিজের উপরে মিনিমাম কনফিডেন্স থাকলে তো এই কাজ করার কথা না। আপনি দেখবেন দেশে কে অরাজকতা সৃষ্টি করতেছে। কারণ অরাজকতা মানেই তো এই না যে আপনার বিরুদ্ধে কথা বলা। এইটা তো আসলেই মানে সত্যজিৎ সঠিক মুভি বানায় গেছে হিরো রাজার দেশে। কেন কেন এরকম হওয়ার কথা? মানে এরকম তো হওয়ার কথা ছিল না। আপনার সিস্টেমই যখন কাজ করতেছে না তখন ব্যাকআপ সিস্টেম চলে আসছে আর আপনার ভুলগুলো ধরাই দিচ্ছে। তাতেও কি আপনি শিখতেছেন না? তাতেও কি আপনার লজ্জা হচ্ছে না? নির্লজ্জের মতো এইভাবে করে বাচ্চাদের সাথে হেয়ালি করতেছেন, টিচারদের সাথে হেয়ালি করতেছেন। এটা কেন? ওয়াই? আমাকে মারবেন? মেরে ফেলেন, মেরে ফেলেন, কোনো সমস্যা নেই। মানুষ আপনাকে বাহবা দিবে, তালি দিবে। আপনার অনেক কি বলো এটাকে, মানে বাহিনী আছে, তারা তালি দিবে, কোনো সমস্যা নেই। আপনি মহাকালের কাছে হেরে গেলেন, আপনি মহাকালের কাছে হেরে গেলেন। মনে রাখবেন কথাটা। আমার মতো কতগুলাকে মারবেন আপনি? আমার চেয়ে অনেক বড় মানুষ যারা ছিল, কলিজা যাদের ছিল, তারা সবাই মারা গেছে। ওই যে যাদের মার্সানি আন্দোলনে, এরা সবাই আমার চেয়ে বড়, বয়সে সবাই ছোট, কিন্তু এরা সবাই আসলে আমি সম্মান দেই, মানে সম্মানের দিক থেকে ওরা সবাই আমার চেয়ে বড়। যে কোনো দিকের বিবেচনা ওরা আমার চেয়ে অনেক বেশি বড়। আল্লাহর কাছে এমনকি সম্মানের মর্যাদা অনেক বেশি উপরে উঠে গেছে। যে শাহাদাতটা তারা পাইছে, আমি এরকম মরতে চাই, আমি ইচ্ছে বাজে হয়ে মরতে চাই। আপনার যন্ত্রণায়, আপনার পুলিশ বাহিনীর যন্ত্রণায়, আপনার কুত্তা লীগের যন্ত্রণায় আমারে মেরে ফেলেন, একদম তিলে তিলে মেরে ফেলেন, মেক ইট অ্যান এক্সাম্পল। বাট রিমেম্বার, আপনাকেও মানুষ মনে রাখবে, কারণ সৃষ্টিকর্তা মহান্যায় বিচারক, মহান্যায় বিচারক। কোনো অন্যায়কারী কোনো অন্যায় করে পার পায় নাই। সেখানে আপনি এত মিলিয়ন মানুষের সাথে এইভাবে অন্যায় করতেছেন, আর আপনি যদি ভাবেন আপনি খুব সুন্দর একটা রাস্তা দিয়ে কি হজ করে জান্নাতে চলে যাবেন, আপনি এই পৃথিবীতেই বিচারটা পেয়ে যাবেন, এই পৃথিবীতেই বিচারটা পেয়ে যাবেন। জাস্ট আ লিটল বিট টাইম, আর কিছু না, সব হয়ে যাবে। সো আপনার পিয়ন আপনার ঘরে চা নাস্তা আগায় দিত, সেও নাকি 400 না 450 কোটি টাকার মালিক। পিয়ন 450 কোটি টাকার মালিক হইতে পারে, কোনো সমস্যা নেই, কিন্তু অবৈধ পথে আপনার নাকের নিচে দিয়ে এভাবে করে, সেটা আবার আপনি মিডিয়ার সামনে এভাবে গর্ব করে ঠাট্টা করে বলতেছেন, এটা ঠাট্টার বিষয়। ওই 450 কোটি টাকা কার ভাই? কোনো ব্রাইট বিজনেসম্যানের ছিল হয়তোবা, হ্যাঁ, কত মানুষকে মারধর করছে। কোনো ব্রাইট স্টুডেন্টের ছিল, তাকে ওই বিভিন্ন অবৈধ পথে চান্স পাওয়া দিছে, ব্রাইট স্টুডেন্টরা চান্স পায় নাই। কোনো পরিশ্রমী মেধাবী
চাকুরিজীবীর, হয়তোবা সে ওই পোস্টটা ডিজার্ভ করতে, তাকে দেয় নাই, হয়তোবা কোনো ভালো বিজনেসম্যানের বা একজন কন্ট্রাক্টরের বা একজন ইঞ্জিনিয়ারের, হ্যাঁ, সেই কন্ট্রাক্টটা পাইতে পারতো, সে পায় নাই, সব টাকা ওই পকেটে ভরছে। আর আপনি হাসতেছেন, ইউ শুড বি অ্যাশেমড। নো, আপনি রাষ্ট্র চালাবেন কি? আপনার নিজের ঘর চালানোর ক্ষমতা নাই। আপনার নিজের ঘরের পিয়ন এই কাজ করছে। আপনার নিজের ঘর চালানোর জন্য লজ্জা হওয়া উচিত একজন নারী হিসাবে। এটা আনন্দের কোনো সংবাদ না। ইউ শুড হ্যাভ আন্ডারস্টুড। নো 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 নো, নট লাইক দ্যাট। সো আপনি নিজেও তো আসলে নিজের বাপকে বেচে কোটায় ওই পদটা দখল করে আছেন। আপনার কথা আর কি বলবো। মানে রাজাকার তকমা দিচ্ছেন, যেই আপনার বিরুদ্ধে কথা বলছে, আপনার পছন্দ হচ্ছে না যাকেই, তাকেই ওই শালা রাজাকার, তুই শালা রাজাকার। ভাই, রাজাকার এই শব্দটা একটা ক্যারেক্টারিস্টিক প্রকাশ করে আমার মতে। সবাই একটু শোনেন, রাজাকার শব্দটা একটা ক্যারেক্টারিস্টিক প্রকাশ করে, একটা ভাবভঙ্গি, একটা আচরণবিধি। এই শব্দটাকে কোনো স্থান বা কালের সীমারেখা দিয়ে নির্ধারিত করা যাবে না। দ্যাটস এ ভেরি টাইমলেস পিস অফ ওয়ার্ড। কাম অন, একটু বোঝেন। সেই 1971 সালে যারা দেশের বিরোধিতা করেছিল, মানে দেশ স্বাধীনতার বিপক্ষে কাজ করেছিল, তাদেরকে যদি আপনি রাজাকার নাম দিয়ে থাকেন, দ্যাটস আ টাইমলেস ওয়ার্ড। Why would that be used only for 1971? No. It is still valid for 2024. That will still valid for 3024. Trust me. যে যখন যে অবস্থান থেকে দেশের বিরোধিতা করবে, দেশের প্রকৃত অর্থে যে ভালো হয় সেইটারই বিরোধিতা করবে, দেশ বেচার প্ল্যান করবে, করতে সফল হোক কিংবা না হোক, they should be tagged, they should be called as রাজাকার. Yes, that should be the exact definition of রাজাকার. সো এই কাজটা যদি বসে বর্তমানে আপনি করেন, যেটা দেশের এখন 90% মানুষ বলছে যে আপনি করছেন ওই গদিতে বসে, তাহলে আপনি হলেন সবচেয়ে বড় রাজাকার। আবার আপনি মাইন্ড খান যে আপনার কথায় কে যায় রাজপথে মিছিল বের করলো, আমি রাজাকার। নো, ইউ ডোন্ট ডিজার্ভ দ্যাট। আপনি এটা মিথ্যা অহমকে দেখাচ্ছেন, এটা আপনার সাজে না, আপনার আসে না। সো কি নিয়ে আর কথা বলা যায়? আমি হয়তো মরেই যাবো এই ভিডিওটার পরে, আমাকে হয়তো খুঁজে বের করা হবে, খুঁচিয়ে মারা হবে, বা কোনো ডিজিএফআই বা কি মহল আছে তাদের গোপন অন্ধকার সেলে তিলে তিলে মরতে হবে, আমাকে বারবার পিটাবে, বল তোর সাথে আর কে আছে? কেউ নাই ভাই, কেউ নাই, আল্লাহর কসম কেউ। আমি নিজে টোটালি সেলফ মোটিভেটেড হয়ে কথাগুলো বলেছি, এটা আমার মনের কথা। সেই কথাগুলো বলার জন্য তো আমার কারোর কাছ থেকে নিতে হবে না কিছু, আমি তো নিজেই বলতে পারি। এবং সবাইকে বলছি, এই যে গত কয়েকটা দিন হলো, এই যে আপনি স্বাধীনভাবে যা মন চায় তা বলতে পারতেছেন, যাকে ইচ্ছা তাকে গালি দিতে পারতেছেন, এইটাও দ্যাট ইজ অলসো এ পার্ট অফ ফ্রিডম দ্যাট ইউ ডিজার্ভ। দ্য ফ্রিডম দ্যাট ইউ ডিজার্ভ, দ্যাট ইজ এ পার্ট অফ দ্য ফ্রিডম দ্যাট ইউ ডিজার্ভ। আপনি বলবেন কেন আমেরিকায় করে না, বা সভ্য দেশগুলোতে আমরা দেখছি না করছে? কিছু একটা কথা বললেই কি সে রাষ্ট্রদ্রোহী হয়ে যায় নাকি? এইটা কোন ধরনের ছাগলামি বলেন তো? আমি বাংলাদেশে অনেক জায়গায় ঘুরেছি মোটামুটি, আমি আপনাদের মতো অনেকের মতো হয়তো বা ঘুরি নাই, আমি ঘোরার জন্য যাই না, আমি কাজের জন্য গেছি, বিভিন্ন কাজে পড়াইতে গেছি, নাহলে বিজনেসের জন্য গেছি। তো আমার যতটুকু অবজারভেশন বলে, যে এলাকার মানুষ যত অশিক্ষিত, যত বোকা, সেইখানে এই টাইপের দুরাচার অনাচার বেশি ঘটে। সো বাংলাদেশ এত বড় একটা দুরাচারী জায়গায় হয়ে গেছে, মানে এত বড় একটা অশিক্ষিত জায়গায় হয়ে গেছে, এখানে কেউ প্রতিবাদও করে না। যে ক্ষমতাসীন কারো একজনের বিরুদ্ধে কথা বললো আর তাকে একটা ট্যাগ দিয়ে জেলে ভরে দিল বা কিছু একটা, বাকি সবাই হাততালি দেয়। মানে নচিকেতার ওই গানটার মতো, গানটার নামও ভুলে গেছি, গানটা কমেন্টে পোস্ট করবো না। আরে এই টাইপের স্টুপিড আমরা কেন হয়ে গেলাম? কবে থেকে হয়ে গেলাম? কিসের ভয় হয়ে গেলাম? আই ডোন্ট নো। সো ঠিক আছে, আর একটা কথা একটু বলে রাখি, সেটা হচ্ছে যে আমি আমার কলিগদের জন্য আরও একবার সময় দিব হালকা করে একটু। এই 52 ভাষা আন্দোলনের সময় জানো তো কয়জন মারা গেছিল? মাত্র 6-7 জন সম্ভবত। সো সেই 6-7 জনকে দেখেই যদি পাকিস্তান সরকার তৎকালীন, অর্থাৎ তারা কিন্তু আমার তোমার ডিএনএও না, আর তারা কিন্তু আমার তোমার ভাষাও বলতো না, তারা কিন্তু আমার তোমার দেশেরও মানুষ না, সেই মানুষরাই যদি লজ্জা পেয়ে পদ ছেড়ে দেয়, যে লজ্জা পেলাম, ঠিক আছে তোমাদের কথা মেনে নিলাম, সেইখানে আজকে বোঝো তোমার আমার মতোই দেখতে এই দল বা যে দলই হইতো, এখানে আমি যে কোনো দল থাকলে একই কথাই বলতাম, মানে তারা যদি 50-এর মতো বাচ্চাদেরকে গুলি করে মেরে ফেলে, তারপরেও শান্তি না পায়, হ্যাঁ, মেনে নিতে না চায় বা পদ ছাড়তে না চায়, তাহলে বোঝো কি অবস্থা, কাদের অধীনে আছো, কেন তুমি থাকবা? তোমাকে তো স্পাইনলেস বলে ডাকবে বাচ্চারা। আমি তো মরে যাবো, এই ভিডিওর পরে কেউ বেঁচে থাকে নাকি এই দেশে? আমি তো মরে যাবো, কিন্তু বাচ্চারা কি আসলে তোমাকে ছেড়ে দেবে বলে মনে করো? এই কাজটা করো না প্লিজ, এই কাজটা করো। মানে একটু
বোঝো, সব কিছু শেষ হয়ে যাওয়ার আগে একটু সামনে আসো আর কি। সো ছাত্ররাই বসুক সংসদে, ছাত্ররাই এগিয়ে যাক গণভবনের দিকে, বঙ্গভবনের দিকে, ওরাই এগুলো নিয়ন্ত্রণ করুক, আর দেশের সমস্ত অপশক্তির অপসারণ ঘটুক। আল্লাহ হাফেজ, দেখা হবে রাজপথে ইনশাল্লাহ।